Number 15. Italian startup Greenbone Ortho SRL has wrapped bamboo as having a similar structure as a human bone and is trying it out as a bone identified scaffold. ওকে, এখানে আবার কয়েকটা নতুন ওয়ার্ড আমরা জানতে পাচ্ছি। এখানে আরেকবার পড়ি সেন্টেন্সটা। ইটালিয়ান স্টার্টআপ গ্রিন বোন অর্থ এসআরএল, একটা স্টার্টআপকে নিয়ে একটা ইটালিয়ান একটা স্টার্টআপকে নিয়ে কথা হচ্ছে, যার নাম হচ্ছে এইটা গ্রিন বোন অর্থ এসআরএল, হ্যাজ wrapped bamboo as having a similar structure as human bone and is trying it out as a human identified scaffold. আচ্ছা, পুরোটা জেনে বোঝা যাচ্ছে যে এইটা একটা মানে কি বলবো, কোনো একটা প্রস্থেটিক বা একটা বোন গ্রাফটিং নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ আ গ্রাফট? গ্রাফট মানে কি? এই যে এখানে গ্রাফট কথাটা বলেছে, গ্রাফট ইজ আ নাউন ফার্স্ট অফ অল। গ্রাফটের মানে হচ্ছে ইমপ্লান্ট। গ্রাফটের মানে আমি বলতে পারি, গ্রাফটের মানে ইমপ্লান্ট বলতে পারি, আর কি বলতে পারি, মানে ইমপ্লান্ট বা ইমপ্লান্টেশনও বলতে পারি, আর ট্রান্সপ্লান্টও বলতে পারি। এই যে অর্গান ট্রান্সপ্লান্ট, আপনারা জানেন তো, অর্গান ট্রান্সপ্লান্ট বা কোনো একটা শরীরে কোনো একটা পার্ট ট্রান্সপ্লান্ট হলো, তো গ্রাফট কথাটা হচ্ছে একটা ট্রান্সপ্লান্ট, মানে যেটা জুড়ে দেওয়া হবে শরীরের কোনো একটা অংশে, ঠিক আছে। যেমন গ্রাফটিং কথাটা আপনারা জানেন, যারা গার্ডেনিং করেন তারা জানেন গ্রাফটিং কি হয়। এই যে যখন দুটো ভ্যারাইটি অফ রোজ দিয়ে হয়তো একটা নতুন ভ্যারাইটি রোজ তৈরি করা হচ্ছে ইত্যাদি, তখন এটা হর্টিকালচার ইত্যাদিতেও খুব হয় গ্রাফটিং এর প্রসেসটা। ওগুলোকে কি করে যে একটা প্লান্টের থেকে একটা অংশ, একটা স্টেম কেটে সেটা অন্য আরেকটা প্লান্টের মধ্যে এটাকে বসিয়ে দেওয়া হয় এবং কোনো একটা প্রসেসে ওটাকে জুড়ে রাখা হয়, সো দ্যাট ওইটা জেনেটিক্যালি অল্টার্ড হয়ে গিয়ে, ওই প্লান্টের ওই জিনিসটা ওইটা জেনেটিক্যালি অল্টার্ড হয়ে গিয়ে তারপরে একটা নতুন ভ্যারাইটি প্লান্ট হয়তো হলো, হয়তো একটা সাদা গোলাপের সাথে একটা লাল গোলাপের কম্বিনেশন ওরকম হচ্ছে, রেজাল্টেন্ট তারপরে যখন ফ্লাওয়ার বেয়ার করবে ওই গ্রাফটেড বা ট্রান্সপ্লান্ট হওয়ার পরে যে এটা প্লান্টটা, তখন হয়তো দেখা যাবে যে ওখানে একটা মিক্স ভ্যারাইটি, মানে সাদার মধ্যে রেড এর একটা হয়তো কিছু থাকবে, কিছু ডিজাইন মতন থাকবে, প্যাটার্ন হয়তো দিয়ে সেরকম নতুন এক ধরনের ফুল তৈরি হয়েছে, প্রোডাকশন হয়েছে, ঠিক আছে। তো গ্রাফট কথাটা ওখান থেকে এসছে। গ্রাফট কথাটার মানে হচ্ছে যেই জিনিসটা ইমপ্লান্ট করা হচ্ছে, ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, যেই জিনিসটা একটা বসানো হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে ব্যাম্বুতে এরকম কিছু ট্রেটস পাওয়া গেছে যেইটা কিনা হিউম্যান বোনের মতন, মানে হিউম্যান বোনে যেই জিনিসটা আছে, যেই কোয়ালিটিস গুলো আছে, ব্যাম্বুতে সেই জিনিসগুলো দেখা গেছে। এবং ইটালিয়ান এই স্টার্টআপটা ওরা কি করছে, ওটা দিয়ে একটা এরকম ধরনের একটা মানে ট্রান্সপ্লান্টের একটা ওরা কিছু ট্রাই আউট করছে ব্যাপার। এবার এখানে যে গ্রাফট কথাটা বলেছে না, এই গ্রাফট কথাটাতে এখানে গন্ডগোল আছে। ইটালিয়ান স্টার্টআপ হ্যাজ গ্রাফট বাম্বু, তো হবে না, রাদার আমি যদি বলি আইডেন্টিফাইড ব্যাম্বু, তাহলে এখানে হতে পারে, ঠিক আছে। আইডেন্টিফাইড ব্যাম্বু, মানে এখানে আইডেন্টিফাইড কথাটা হলো identified bamboo as having a similar structure as human bone and is trying it out. Trying it out মানে হচ্ছে তারা এটা মানে ইয়ে করে দেখছে, ট্রাই করে দেখছে, trying it out as a bone scaffold. Now what is the meaning of scaffold? Scaffold basically হচ্ছে একটা স্ট্রাকচার, ধাঁচা, যেটা আমরা বাংলায় বলি না, হিন্দিতেও বলে ধাঁচা। তার মানে ধরুন একটা প্যান্ডেল হচ্ছে, এই যে পুজোর প্যান্ডেল তৈরি হয়, ঠিক আছে, বা একটা কোনো ব্যাম্বু ট্যাম্বু দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করা হলো, সেইটাকে একটা স্ক্যাফোল্ড বলা যেতে পারে, একটা স্ট্রাকচার যেটার, তো সেরকম একটা ব্যাম্বু দিয়ে ওরকম একটা স্ট্রাকচার হয়তো তৈরি করা হবে যেটা ধরে রাখবে আর কি, মানে যেটা ওই গ্রাফটিং প্রসেসটা যেটার দ্বারা হবে ওই ব্যাম্বুটাকে ওইখানে ইমপ্ল্যান্ট করে, যার দ্বারা হয়তো হয়তো কোনো একটা ডিস্টরশন হয়েছে অথবা একটা ফ্র্যাকচার হয়েছে বা একটা কোনো একটা ওই জায়গাটাকে হয়তো ফিক্স করতে হবে, জোড়া লাগাতে হবে হয়তো, সেই জায়গাটাকে ওই ব্যাম্বু গ্রাফট দিয়ে মানে একটা ওটাকে ফিক্স করে সেটা দিয়ে হয়তো একটা নতুন
মানে প্রস্থেটিক্স এর মতন ওটা কাজে লাগবে, বা ইন্টারনালি ওটা হয়তো একটা ইয়ে করে থাকবে। যেমন অনেক সময় হয় না যে যখন কোনো অর্থোপেডিক সার্জারি হয় সেখানে কি হয়, মেটাল প্লেটস, পিনস ইত্যাদি দিয়ে জুড়ে দেওয়া হয় কোনো একটা ফ্র্যাকচার বোনকে। এই ক্ষেত্রে হয়তো ব্যাম্বু দিয়ে সেই জিনিসটা করার চেষ্টা হচ্ছে, ঠিক আছে। তাহলে স্ক্যাফোল্ডের মানে হচ্ছে একটা স্ট্রাকচার বলা যেতে পারে, ফ্রেমওয়ার্ক, স্ট্রাকচারাল। এটা আমি স্ক্যাফোল্ড কথাটার মানে বলতে পারি ফ্রেমওয়ার্ক। দিস ইজ अगेन অফ কোর্স আ নাউন, ঠিক আছে। তাহলে গ্রাফটের জায়গায় আইডেন্টিফাইড হবে, আর আইডেন্টিফাইড এর জায়গায় এটা হবে গ্রাফট স্ক্যাফোল্ড, ঠিক আছে। তাহলে এটা কি হলো, এ এন্ড ডি, তাহলে আনসার হবে 2। ওকে, 15 এর আনসার হবে 2। কামিং টু নাম্বার 16, কি বলছে, কোল বেসড পাওয়ার প্লান্টস আর নট লাইকলি রিনিউয়েবল প্লান্টস where most of the investment occurs upfront and then the operations and maintenance cost remain relatively minimal. ওকে, কি হচ্ছে এখানে, আপফ্রন্ট বলে একটা কথা আছে এখানে। আপফ্রন্টের কথার মানে হচ্ছে ইন অ্যাডভান্স বলতে পারি, ঠিক আছে, মানে ইন ফ্রন্টও বলা যেতে পারে, বাট এই ক্ষেত্রে আমি বলবো এটা ইন অ্যাডভান্স বললে ভালো হয়। দিস ওয়ার্ড পার্টিকুলারলি আপফ্রন্ট মানে হচ্ছে ইন অ্যাডভান্স, and this is an adverb, this is an adverb because occurs upfront বলেছে, এটা তো verb, এই occurs টা হচ্ছে verb। তাহলে occurs upfront যখন বলছে তাহলে verb কে যেটা ডেসক্রাইব করছে যেই ওয়ার্ডটা, that is definitely an adverb, তাহলে এটা হচ্ছে adverb, ঠিক আছে। আচ্ছা, তাহলে occurs in advance, তাহলে আরেকবার পড়ে যাক। coal based power plants are not like renewable plants, তার মানে coal based power plants renewable plants এর মতো নয়, যেখানে না when most of the investment occurs, যেখানে বেশিরভাগ ইনভেস্টমেন্ট ঘটে আপফ্রন্ট, তার মানে ইন অ্যাডভান্স, ঠিক আছে। and then the operations and maintenance cost remain relatively minimal, ঠিক আছে। তাহলে পুরো জিনিসটাই একটা রিনিউয়েবল প্ল্যান্টের সাথে কোল বেস পাওয়ার প্ল্যান্টস এর একটা কম্প্যারিজন হলো, এবং এখানে কিন্তু কোথাও কোনো কিছু চোখে পড়লো না যেটা ভুল, পুরোটাই ঠিকঠাক স্ট্রাকচার রয়েছে। তাহলে ডেফিনেটলি আমরা এটা কি দেবো, নাম্বার 5। Otherwise the whole sentence is very easy, if you just go through it all over again once you will see কি এখানে কোনো ভুল নেই। আর আপফ্রন্ট কথাটা এই ক্ষেত্রে মানে হচ্ছে ইন অ্যাডভান্স। Coming to number 17, insurance companies have concerned back payouts, এই জায়গাটা একটু ভুল লাগছে। Insurance companies have concerned back payouts, flagging questions on documentation such as land record of farmers at the claim of settlement stage instead of raising such issues earlier with the banks held. আচ্ছা, আরেকবার পড়ছি। ইন্স্যুরেন্স কোম্পানিজ হ্যাভ কনসার্ন, এই হ্যাভ কনসার্ন এর কোনো মানেই হচ্ছে না। হ্যাভ কনসার্ন ব্যাক পে আউটস, ফ্ল্যাগিং কোয়েশ্চেন্স অন ডকুমেন্টেশন, ব্র্যাকেটে আছে such as land record of farmers at the claim of settlement stage instead of raising such issues earlier with the banks. এটা কি হতে পারে, এটা কেউ ট্রাই করে দেখবেন। আসানসোল, would you like to try? এতে ভুল আছে সেটুকু বলতে পারি, এর জায়গায় কি হবে দেখে নিতে পারেন। অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো আছে। আচ্ছা, এটা আমি বলেই দিচ্ছি, এটা একটু ডিফিকাল্টি আছে, এখানে সবগুলোতেই গন্ডগোল আছে, ঠিক আছে, পুরোটাই গন্ডগোল আছে, এবং আমাদের আনসার হবে এইটা, নাম্বার 3, ঠিক আছে, এটাও বলে দিলাম। ইন্স্যুরেন্স কোম্পানিজ হ্যাভ, এডি, হ্যাভ হেল্ড ব্যাক, ঠিক আছে, হ্যাভ হেল্ড ব্যাক। হেল্ড ব্যাকের মানে কি, এই যদি এইটাকে ধরি, দিস ইজ আ ফ্রেজাল ভার্ব। হেল্ড ব্যাকের মানে কি, হোয়াট ইজ মিনিং অফ হেল্ড ব্যাক? হেল্ড ব্যাকের মানে হচ্ছে বলতে পারি ডিলেড অর হিন্ডার্ড। ওকে, হেল্ড ব্যাকের মানে উই ক্যান সে ডিলেড।
তার মানে ইন্স্যুরেন্স কোম্পানিজ হ্যাভ হেল্ড ব্যাক or insurance companies have delayed payouts. Payouts মানে payments, ঠিক আছে? Flagging questions. Flagging questions মানে কি? Flagging কথাটার মানে হচ্ছে বলতে পারি মানে raising questions বলতে পারি, ঠিক আছে? Raising questions on এই যে এখানে আছে না raising questions, flagging questions হবে না, এখানে হবে raising questions. Raising questions on documentation, তার মানে কোয়েশ্চেন যার ফলে কিনা কোয়েশ্চেন উঠে এসছে বা কোয়েশ্চেন অ্যারাইজ করেছে, তাই না? তাহলে এই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো পেমেন্টকে আটকে দিয়েছে, তার ফলে কোয়েশ্চেন উঠেছে, সওয়াল উঠে হ্যাঁ उसके लिए, ঠিক আছে? তাহলে রেজিং কোয়েশ্চেন্স অন, তাহলে এটা হবে রেজিং কোয়েশ্চেন্স, raising questions on documentation at the claim settlement stage. যে ক্লেম সেটেলমেন্ট স্টেজে গিয়ে যেখানে প্রশ্ন উঠেছে at the claim settlement stage instead of flagging issues, এখানে হবে flagging issues, such issues earlier with the banks concerned. Flagging such issues with banks মানে কি হচ্ছে? Flagging such issues মানে হচ্ছে identifying such issues. Flagging such issues, এই flagging এর মানে হচ্ছে identifying or marking ও বলতে পারি, marking such issues with banks concerned, ঠিক আছে? তার মানে ইন্স্যুরেন্স কোম্পানিজরা যে টাকা আটকে দিচ্ছে হ্যাঁ সেটেলমেন্ট স্টেজে গিয়ে, যেখানে পে আউট করার কথা, কি হয় ইন্স্যুরেন্স কোম্পানি কি করে, টাকা দেয় আমাদেরকে, কেউ এই যে মেডিক্লেম ইত্যাদি যে থাকে, ঠিক আছে? তো কোনো একটা সাপোজ কারুর একটা হসপিটালাইজেশন হলো, কিছু হলো, তো তিনি কি করলেন, তিনি সেটার জন্য একটা মেডিক্লেম করলেন, হ্যাঁ তার যে মানে মেডিক্লেম একটা পলিসি তার আছে, তো সেইটা উনি ক্লেম করলেন, ঠিক আছে? এবার কি হয়, এবার ইন্স্যুরেন্স কোম্পানি যদি তখন সেই জিনিসটাকে মানে টাকা সেটেলমেন্টের সময় যদি টাকাটা আটকে দেয়, ঠিক আছে, তাহলে সেটার থেকে অনেক কোয়েশ্চেন অ্যারাইজ করছে, এবং এটা যদি লার্জ স্কেলে হয় তাহলে অবভিয়াসলি সেটা নিয়ে তো একটা কথাই হবে। এবং এখানে যদিও ল্যান্ড রেকর্ড ফার্মার্স ইত্যাদির কথা বলেছে, আমি জেনারেলি বলছি আর কি, জেনারেলিও যদি এরকম হয় at the claim settlement stage instead of identifying such issues with the banks earlier with the banks concerned, তার মানে পার্টিকুলারলি যখন এরকম যে আগে সে ব্যাংকগুলোর সাথে এই ব্যাপারে কথা বলতে পারতো, এই যে ইস্যু কে দেখিয়ে সে টাকাটা আটকাচ্ছে আর কি, সেই কথাটা বা সেই ইস্যুগুলোকে সে কিন্তু আগে ব্যাংকে বলতে পারতো, কিন্তু করেনি, ঠিক আছে? এবং সেইখান থেকেই প্রশ্ন ওঠে যে তাহলে কি হলো, ঠিক আছে? যে সেটেলমেন্ট স্টেজে গিয়ে টাকা দিল না, আগে ব্যাংকে বলতে পারতো কিন্তু বললো না, তাই সেখান থেকে প্রবলেম অ্যারাইজ করে। তো এই পুরোটার মধ্যে তাহলে দেখা যাচ্ছে এইটা আমরা একটা পেলাম, এবং এটা একটা কিন্তু পিও লেভেলের কোয়েশ্চেন, ঠিক আছে? যেখানে দুটো পেয়ারে গন্ডগোল আছে সেরকমটা আপনারা এক্সপেক্ট করতেই পারেন, ঠিক আছে? সো দ্য আনসার ফর দিস ওয়ান ইজ এইটা। কামিং টু নাম্বার 18, কি আছে? When billionaire businessman Azim Premji set a new global scale gold standard in philanthropy last week, he was also in tandem nudging India Inc. to alter its perspectives, setting aside funds and working in effect with the country's social sector innovators. এখানে কথা কাকে নিয়ে হচ্ছে? কথা এখানে হচ্ছে আজিম প্রেমজিকে নিয়ে, যিনি হচ্ছেন একজন বিলিয়নিয়ার বিজনেসম্যান, ঠিক আছে? কি বলছে কথাটা? বলছেন when a billionaire businessman Azim Premji set a new global scale, ঠিক আছে, set a new global scale gold standard in philanthropy. আচ্ছা, প্রথমে এইটুকু পার্ট একটু পড়ে নি, যে প্রথমে কি বলছে, আজিম প্রেমজি সেট আ নিউ গ্লোবাল স্কেল গোল্ড স্ট্যান্ডার্ড। আমরা যখনই দেখবো এই স্ট্যান্ডার্ড কথাটা আছে, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে একটা লেভেল,
ঠিক আছে, একটা হাইট, এবং স্ট্যান্ডার্ড কি করা হয়, সেট করা হয়। তাহলে আগে যদি এখানে সেট কথাটা বলে থাকে, এটার সাথে কিন্তু স্ট্যান্ডার্ড কথাটা অ্যাবসলিউটলি মিলে যাচ্ছে। হয় না, সাপোজ আমি বললাম যে নীরজ চোপড়া হ্যাজ সেট এ নিউ স্ট্যান্ডার্ড, অফকোর্স সো, বিকজ এরকম গোল্ড মেডেল পেয়েছে পার্টিকুলারলি এরকম একটা স্পোর্টস এর ইয়ে থেকে, তো সেটা নীরজ চোপড়া হ্যাজ সেট এ নিউ স্ট্যান্ডার্ড আমি যদি বলি। বা কেউ কোনো একটা বিজনেসের ক্ষেত্রে বা স্পোর্টস এর ক্ষেত্রে বা আর্ট অ্যান্ড কালচার কোনো কিছুর ক্ষেত্রে হয়তো একটা দারুণ রিমার্কেবল একটা কেউ পারফরমেন্স একটা দিল, সো দ্যাট পারসন ডাজ হোয়াট, সেটস আ স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তার মানে একটা দারুণ একটা কিছু দিয়েছে, মানে একদম এক্সট্রাঅর্ডিনারি যদি কিছু পারফরমেন্স দিয়ে থাকে, তাহলে কি হয়, সেটাতে একটা স্ট্যান্ডার্ড সেট হয়, যে বাকিরা তার ম্যাচ আপ করার চেষ্টা করবে, অন্যরা তার কম্পিটিটররা বা তারা বাকিরা যারা ওই জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করছে, বাট আর পিপল লাইক দ্যাট from that sector and all that, so they will try to reach that standard, isn't it? So standard কি করা হয়, সেট করা হয়। তাহলে এই ক্ষেত্রে সেট আর স্ট্যান্ডার্ড পরপর আছে, একদম ঠিক আছে। কি বলছে, আজিম প্রেমজি সেট আ নিউ গ্লোবাল স্কেল গোল্ড স্ট্যান্ডার্ড। আর গোল্ড স্ট্যান্ডার্ড যখন বলছে তার মানে সেটা হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ স্ট্যান্ডার্ড। ঠিক আছে, যেমন অনেক ক্ষেত্রে বলা হয় যে ইট ইজ আ গোল্ড স্ট্যান্ডার্ড। গোল্ড স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যে এইটা হচ্ছে দ্য বেস্ট স্ট্যান্ডার্ড পসিবল। ওকে, মানে কোনো কিছুর আলটিমেট স্ট্যান্ডার্ড হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। ওকে, তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড ইন ফিলান্থ্রপি। ফিলান্থ্রপি, ইউ অল নো হোয়াট ইজ ফিলান্থ্রপি। ফিলান্থ্রপি ইজ দ্য মানে কি বলবো, মানে লোকজনের মানে করা, দান করা, চ্যারিটি করা, এইসবের ক্ষেত্রে উনি একটা নিউ স্ট্যান্ডার্ড সেট করেছেন লাস্ট উইক। যখন করেছেন, ওয়েন দিয়ে শুরু হয়েছে যেহেতু সেন্টেন্সটা, হি ওয়াজ অলসো ইন ট্যান্ডেম। আচ্ছা, ইন ট্যান্ডেম কথাটার মানেটা কি? ইন ট্যান্ডেম মানে হচ্ছে ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড। ইন ট্যান্ডেম মানে হচ্ছে সাইড বাই সাইড অর অ্যালং সাইড। তাহলে আমি যদি ইন ট্যান্ডেম বলি, তাহলে তার মানে হচ্ছে অ্যালং সাইড অথবা সাইড বাই সাইড, দুটোই বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখানে ইন ট্যান্ডেম বলেছে, আবার পরে একটা ইন এফেক্ট পাচ্ছি। আর ইন এফেক্ট কথাটার মানেটা কি? ইন এফেক্ট মানে হচ্ছে ইন এফেক্ট মানে হচ্ছে ইনফ্যাক্ট, এই ক্ষেত্রে অ্যাটলিস্ট ইনফ্যাক্ট বলা হয়েছে। ইন এফেক্ট, ইন এফেক্টের কিন্তু আরো অনেক মানে হতে পারে। এইখানে হিয়ার এটাও একটা মানে অবশ্যই, সেটা হচ্ছে ইনফ্যাক্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে সেট স্ট্যান্ডার্ডে কোনো গন্ডগোল নেই, তাহলে মনে হচ্ছে এইটাতে ভুল। তাহলে একবার বসিয়ে দেখি। হি ওয়াজ অলসো ইন এফেক্ট মানে ইনফ্যাক্ট, হি ওয়াজ অলসো ইন এফেক্ট মানে হচ্ছে ইনফ্যাক্ট নাজিং ইন্ডিয়া ইঙ্ক। নাজিং ইন্ডিয়া ইঙ্ক মানে নাজিং মানে হচ্ছে পুশিং বা প্রম্পটিং বা এনকারেজিং, অনেক কিছু হয়। নাজ মানে ধাক্কা দেওয়া হয়, ঠিক আছে, এলবো দিয়ে পুশ করা হয়। নাজ মানে হচ্ছে ঠেলা, একটু কাউকে একটু প্রম্পট করা, বা কাউকে অনেক সময় হয় না যে কাউকে একটু একটু মানে কি বলবো, কেউ হয়তো কোনো একটা ব্যাপারে অত মানে অ্যাওয়্যার না, তাকে একটু প্রম্পট করা হলো, তাকে একটু কোক্স করা হলো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কোক্সিং বলতে পারি, প্রম্পটিং বলতে পারি, এনকারেজিং বলতে পারি। এখানে এনকারেজিং কথাটা খুব ভালো যাবে নাজিং এর ক্ষেত্রে। এনকারেজিং যদি বলি মানে উৎসাহিত করলেন, কে করলেন, এই আজিম প্রেমজি করলেন। ঠিক আছে, উনি যখন গত সপ্তাহে একটা নিউ গ্লোবাল স্ট্যান্ডার্ড, গোল্ড স্ট্যান্ডার্ড ফিলান্থ্রপিতে ক্রিয়েট করলেন, তার সাথে সাথে উনি কি করলেন, উনি একটা কি করলেন, ইন মানে ইনফ্যাক্ট কি করলেন, এনকারেজও করলেন ইন্ডিয়া ইঙ্ককে কি করার জন্য, টু অল্টার ইটস পার্সপেক্টিভস। পার্সপেক্টিভস মানে হচ্ছে পয়েন্ট অফ ভিউজ। পয়েন্ট অফ ভিউজ, সেটিং অ্যাসাইড, সেটিং অ্যাসাইড মানে আলাদা করে সরিয়ে রাখা, সেটিং অ্যাসাইড ফান্ডস, ফান্ডস এর ব্যাপারটাকে সরিয়ে রেখে অ্যান্ড ওয়ার্কিং ইন ট্যান্ডেম। ইন ট্যান্ডেম এখানে হবে ইন ট্যান্ডেম। ঠিক আছে, ইন ট্যান্ডেম উইথ দ্য কান্ট্রিজ সোশ্যাল সেক্টর ইনোভেটরস। তার মানে উনি ইন্ডিয়া ইঙ্ককে উৎসাহিত করলেন কি করার জন্য, যে
যাতে কিনা তারা নিজেদের এই ফান্ড সংক্রান্ত মানে ফাইন্যান্স ইত্যাদির ব্যাপারটা একটু সরিয়ে রেখে যাতে সোশ্যাল সেক্টর মানে এই কান্ট্রির সোশ্যাল সেক্টর ইনোভেটরদের সাথে একটু সাইড বাই সাইড কাজ করতে পারে। ইন ট্যান্ডেম মানে হচ্ছে অ্যালং সাইড অর সাইড বাই সাইড। তাহলে কি হলো, দেখা যাচ্ছে এখানে ইন ট্যান্ডেমটা রয়েছে আর ইন এফেক্ট ছিল, এখানে এফেক্টটা হয়ে যাবে, এখানে ট্যান্ডেমটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আনসার উড বি সি এন্ড ডি। কোথায় আছে সি এন্ড ডি? দিস ইজ দ্য আনসার 4। ঠিক আছে, তাহলে 18 এর আনসার 4। এবং খুবই ইন্টারেস্টিং, দুটোর আগেই ইন আছে। এটাও কিন্তু একটা হিন্ট যে দুটোর আগে ইন আছে অথবা দুটোর পরেই হয়তো এরকম ইনের বদলে কোনো একটা প্রেপোজিশন থাকতেই পারে। তো ওটা দেখেও কিন্তু আমার মনে হতে পারে যে এইটার জায়গায় ওটা, ওটার জায়গায় এটা হবে না, তো এরকমও কিন্তু আসে। নেক্সট নাম্বার 19, the census relaxed the dramatic impact on FDI inflows of liberalization, which showed rules of inward FDI, removed investment ceiling in sectors, and replaced the Regulatory Foreign Exchange Regulation Act with a more accommodative Foreign Exchange Management Act geared to promoting foreign investment. Okay, it's a huge one. Okay, আচ্ছা, what is FDI? FDI হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এখানে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের কথা বলেছে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের কথা বলেছে, বাট এফডিআই এর কথা বলেনি। এফডিআই মানে হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এটাও সবার জানা উচিত এফডিআইটা। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তাহলে কি বলছে, a census relaxed the dramatic impact on FDI inflows of liberalization, which showed rules, ঠিক আছে, which showed rules on inward FDI, uh, removed investment ceilings in most sectors, and replaced the regulatory act with a more accommodative act geared to promoting foreign investment. আচ্ছা, 19টার আনসারটা the census relaxed the dramatic impact on FDI inflows liberalization, which আচ্ছা relaxed. Okay, the census showed the dramatic, census relaxed the dramatic impact তো হবে না, তাহলে কি হবে, census showed এই হবে, census showed the, তাহলে বিটা এখানে চলে এলো। তাহলে দেখি এখানে রিল্যাক্স হয় কিনা, শোড, কেননা সেন্সাস কি, সেন্সাস কি করতে পারে, সেন্সাস দেখাতে পারে, সেন্সাস তো কোনো কিছুকে রিল্যাক্স করতে পারে না। সো সেন্সাস showed the dramatic impact on the FDI inflows of liberalization, which relaxed rules. Yes, rules কে রিল্যাক্স করা যায়, যেমন আমি একদম প্রথমে বললাম রুলস কে টাইটেন করা যায়, শক্ত করা যায়, আরো বেশি স্ট্রিক্ট করা যায়, আবার সেরকম রুলস কে রিল্যাক্সও কিন্তু করা যায়। ঠিক আছে, সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান আইদার রিল্যাক্স রুলস অর ইউ ক্যান টাইটেন রুলস, both can happen with rules। তাহলে এখানে বলছে রিল্যাক্স রুলস অন ইনওয়ার্ড এফডিআই। বাকিটা আর পড়লাম না, কেননা এখান থেকেই বোঝা যাচ্ছে যে সেন্সাস কিন্তু কোনো কিছু রিল্যাক্স করতে পারে না, সেন্সাস জাস্ট দেখাতে পারে। ঠিক আছে, সেন্সাস ক্যান জাস্ট শো সামথিং। তাহলে showed the dramatic impact on FDI inflows of liberalization, which relaxed rules on inward FDI, and I'm not even reading the rest. Okay, তাহলে আনসার কি হবে, A and B কোনটা আছে, 1 is the answer। ঠিক আছে, next one, number 20, thus foreign investment were clearly exploiting the অপরচুনিটি। আচ্ছা, পড়েই বোঝা যাচ্ছে ইনভেস্টমেন্ট জায়গাটাই ভুল, ইনভেস্টমেন্ট কখনো এক্সপ্লয়েট করতে পারে না। কি দিয়ে শুরু হচ্ছে, ফরেন ইনভেস্টমেন্ট ওয়্যার ক্লিয়ারলি এক্সপ্লয়েটিং, দিস হোল পার্ট অফ ইনভেস্টমেন্ট ইজ রং। নিশ্চয়ই কোনো ভুল আছে, দেখেই মনে হবে কোনো না কোনো একটা কিছু।
Thus, foreign investment were clearly exploiting the opportunity provided by the less regulated and liberalized foreign investors. Okay, foreign investors environment, আবার এই জায়গাটা ভুল, to reap profits and make capital gains. এখানে হবে investors আর এখানে হবে investments, ঠিক আছে? এখানে হবে investments আর এখানে হবে investors. Okay, thus foreign investors were clearly exploiting the opportunity. কেননা exploit কে করতে পারে? একটা মানুষ exploit করতে পারে। ইনভেস্টমেন্ট কখন exploit করতে পারে? কখনো পারে না। তাহলে ইনভেস্টার্স রা exploit করছিল, ঠিক আছে? The opportunity provided by the less regulated and liberalized foreign investment environment to reap profit and make capital gains. তাহলে A আর D তে প্রবলেম, তাহলে আনসার হবে নাম্বার 4. 21. To start with, measured in terms of investment, the growth driven by foreign revenues seems to have been rather in the services sector greater than in manufacturing. এটা মনে হচ্ছে পরের দিকে ভুল আছে। To start with, measured in terms of investment, to start with নাকি দুটোতে ভুল আছে? To start with, measured in terms of revenues, the growth driven by foreign investment seems to have been greater in service sector than in manufacturing. Number 21 is basically going to be 3. ঠিক আছে? এইটা দুটো জায়গাতেই ভুল আছে। তার মানে এই ইনভেস্টমেন্টের জায়গায় রেভিনিউ হবে আর গ্রেটারের জায়গায় রাদার হবে আর ইন্টারচেঞ্জেবলি, ঠিক আছে? এটা দিয়ে একবার বলে দিচ্ছি। টু স্টার্ট উইথ, measured in terms of revenues, এখানে হবে revenues, the growth driven by foreign investments, ঠিক আছে, seems to have been greater in the services sector rather than in manufacturing, ঠিক আছে? তাহলে সবকটাতে গন্ডগোল আছে। এইটা হবে এর জায়গায় বি হবে, বি এর জায়গায় এ হবে, আর সি এর জায়গায় ডি এন্ড ভাইসি ভার্সা, ঠিক আছে? তাহলে আনসার হচ্ছে এ বি এন্ড সি ডি। এরকমও আপনারা পাবেন। এইটার কন্টেক্ট মানে কন্টেন্টটা কিন্তু এমন কিছু ডিফিকাল্ট ছিল না, কিন্তু এগুলো পিও পরীক্ষাতে অনেক সময় দিয়ে দেয় ডাবল ডাবল ব্যাপারটা। যদি কখনো ক্লারিক্যালে পান, ডিফিকাল্ট হবে না কন্টেন্টটা, ট্রাই করে অবশ্যই দেখবেন। আচ্ছা, কামিং টু দ্য নেক্সট ওয়ান। আচ্ছা, এটা হয়ে গেল 22 and 23। কি আছে? Another important task ahead in deciding the extent of agricultural research for developing direction কি হবে? হবে না মনে হচ্ছে। Developing direction and moving agriculture to the concurrent list to give it much needed models. এইটা আর এটাতে গন্ডগোল ঠেকছে, দেখা যাক কি হচ্ছে। Another important task ahead, এরকম বলাই যেতে পারে যে আরেকটা জরুরি টাস্ক যেটা সামনের দিনের জন্য রয়েছে আছে, ঠিক আছে, is deciding the extent of agricultural research। সেটা হচ্ছে ডিসাইড করাটা যে যে আগামী দিনের জন্য একটা ইম্পর্টেন্ট কাজ বা টাস্ক যেটা রয়েছে সেটা হচ্ছে এটা ডিসাইড করা, the extent the extent of agricultural research for developing models, এখানে হবে মডেলসটা ডিটা, and moving agriculture to the concurrent list to give it much needed direction, ঠিক আছে? much needed direction মানে হচ্ছে হয়তো কাজকর্ম সবই হচ্ছে কিন্তু কোনো একটা নির্দিষ্ট দিক মেনে হচ্ছে না, ঠিক আছে? তো সেই দিক মেনে কোনো একটা কাজ হচ্ছে না বলে তো সেটার একটা ডাইরেকশনের প্রয়োজন আছে। সেইটা হবে যদি তাহলে একটা এরকম একটা ডাইরেকশনেরও প্রয়োজন আছে যেটা কিনা হেল্প করবে এরকম একটা মডেল ডেভেলপ করলে সেই ব্যাপারটা তাহলে হবে, ঠিক আছে? তাহলে এইটার আর এইটা গন্ডগোল আছে। তাহলে বেসিক্যালি বি এন্ড ডি 3 is the answer. Okay, 3 is the answer. 23, the other episode মানে আমরা সিরিয়ালের এপিসোডটা, এখানে এপিসোড বলতে এখানে আমরা বলতে পারি কোনো ইভেন্ট বা অকারিং, ঠিক আছে, কোনো ঘটনা। এপিসোড মানে এখানে ধরে নিন যে কোনো ঘটনা, ঠিক আছে? The other episode
to this whole angle is the role of the perpetrators behind the back. Perpetrators কারা? Perpetrators হচ্ছে যারা খারাপ কাজ করে, যারা আইন ভাঙে, যারা মানুষের ক্ষতি করে, যারা ইলিগাল কর্ম করে, হার্মফুল কাজ করে, তারা হচ্ছে all perpetrators. People who break law, who harm people, criminals are all perpetrators. Okay? আচ্ছা, তাহলে কি হচ্ছে? The other episode হবে না, এটা যেটা হবে সেটা হচ্ছে the other angle. ঠিক আছে? The other angle to this whole episode. তার মানে এটার জায়গায় এটা আর এটার জায়গায় এটা হবে। ঠিক আছে? তাহলে the other angle মানে অন্য দৃষ্টিভঙ্গি, other angle মানে অন্য আরেকটা যে দৃষ্টিভঙ্গি আছে বা নজরিয়া যেটা যদি বলি, তাহলে the other angle to which to this whole episode মানে to this whole incident or event যেটাই ঘটেছে is the role of perpetrators behind the back. ঠিক আছে? সেন্টেন্সটা কিন্তু যথেষ্ট ইজি ছিল, আজকে একটু টাইমের কনস্ট্রেইন আছে বলে আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে, জাস্ট টু শো ইউ কি কিরকম টাইপ গুলো হতে পারে। ঠিক আছে? এগুলো আপনারা আরেকবার দেখবেন, অবশ্যই এই ক্লাসটার তো ভিডিও আপলোডেড হবে, আপনারা দেখবেন এবং নিজেরা আরেকবার করার চেষ্টা করবেন, তখন বুঝবেন যে ইট ইজ রিয়েলি ভেরি ইজি। তাহলে এর জায়গায় বি এর জায়গায় এ, তাহলে এইটা হয়ে গেল আমাদের আনসার। 23 আনসার হচ্ছে দিস ওয়ান, নাম্বার 4। আর লাস্ট টু, প্রথমে 24টা করা যাক। Possibly one of the biggest stories that the users in cyberspace recently, okay, possibly the biggest stories that users in cyberspace recently has been WhatsApp's reports that 400 of its broke. না, এই গন্ডগোলটা আছে, এখানে ইউজার্স হবে না আর এখানে ব্রোক হবে না, দেখেই বোঝা যাচ্ছে খুব ভুলভাল এই দুটো জায়গায়। Possibly one of the biggest stories that broke in cyberspace, recently has been, দেখুন আমরা কথা কাকে নিয়ে বলছি, আমরা বলছি one of the biggest stories that broke in the internet। ঠিক আছে? In the cyberspace, not internet, cyberspace, possibly one of the biggest stories, তার মানে one of the biggest stories মানে হচ্ছে যত বিগেস্ট স্টোরিজ আছে তাদের মধ্যে থেকে একটা, তার মানে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে নিয়ে আলোচনা হচ্ছে, তার জন্য কিন্তু ভার্বটা এখানে যেটা আছে হ্যাজ, দ্যাট ইজ অ্যাবসলিউটলি পারফেক্ট, বিকজ হ্যাজ কাকে কেটার করে? থার্ড পারসন সিঙ্গুলারকে কেটার করে। আর আমরা এখানে সাবজেক্ট আমার কি? ওয়ান অফ দ্য বিগেস্ট স্টোরিজ দ্যাট ব্রোক ইন দ্য সাইবার স্পেস। ওকে, তার মানে একটা ওরকম স্টোরিকে নিয়ে কথা হচ্ছে, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজটাও মিলে গেল। has been what? Has been WhatsApp's reports that at 1400 of its users were hacked. Users were hacked by Pegasus, a spyware tool from Israel firm NSO Group. তাহলেই হলো যে একটা বিশাল বড় স্টোরি যেটা সাইবার স্পেসে রিসেন্টলি ব্রোক বলেছি, তো আমরা বলছি যেটা ব্রেক করেছে সেটা কি ছিল? যে হোয়াটসঅ্যাপ রিপোর্টস জানিয়েছে যে এতজন সাইবার স্পেস ইউজার্স এর অ্যাকাউন্ট হ্যাক করেছে কে? না, একটা পেগাসাস, যেটা হচ্ছে কিনা হ্যাক বাই পেগাসাস বলে একটা স্পাইওয়্যার টুল, যেটা একটা ইসরায়েল ফার্ম তৈরি করেছিল, যে স্পাইওয়্যারটা সেটা এতজন সাইবার স্পেস ইউজার্স এর প্রোফাইল বা অ্যাকাউন্ট হ্যাক করে দিয়েছে। ঠিক আছে? তাহলে হয়ে গেল এর জায়গায় সি আর সি এর জায়গায় এ, তাহলে আনসার উইল বি দিস ওয়ান। And the last one for today, question number 25 কি বলছে? India has good presence with both Sri Lanka and Myanmar. However, both the neighbors have intrusive and less than healthy Chinese relations in their countries. এটা লাস্টে একদম শেষেরটা আপনারা কেউ একজন এটা আনসার দিলে আমি খুব খুশি হব। Who is going to try the last one? It is very easy. Please try. এতগুলো তো আমি করেই দিলাম, একটা আপনারা অন্তত চেষ্টা করে দেখুন।
কি হতে পারে? পূর্ত ভবন, আসানসোল, or maybe কল্যাণী this time. কি হতে পারে? Yes, আসানসোল, yes. Tell me. বলুন। Ma'am, option 1, A to D. Very good. Absolutely correct. Absolutely correct. I'm so glad I got an answer from you this time. And it's the correct one. So, কি হলো? India has good relations. ঠিক আছে? যে ডিতে যে রিলেশনসটা আছে সেটা এখানে চলে যাবে। ঠিক আছে? ইন্ডিয়া হ্যাজ গুড রিলেশনস, এবং রিলেশন বলেনি, রিলেশন, বিকজ দুটো কান্ট্রির কথা বলা হচ্ছে, তো দুজনের সাথে রিলেশন যেহেতু, তাই আমি রিলেশনস বলবো। ঠিক আছে? রিলেশন বলবো না, এর সাথেও রিলেশন, কার সাথে? শ্রীলঙ্কা এন্ড মায়ানমার, তাই রিলেশনস বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে ইন্ডিয়া হ্যাজ গুড রিলেশনস with both Sri Lanka and Myanmar. However, both the neighbors have an inclusive মানে কি বলুন তো? inclusive মানে হচ্ছে মানে অনধিকার বশত প্রবেশ করা, বা আমি যদি বলি মানে কি বলবো, অনুপ্রবেশ করার, দ্যাট ইজ ইনক্লুশন। সেখান থেকে ইনক্লুসিভ কথাটা বলেছে, যে both the neighbors have inclusive and less than healthy Chinese প্রেজেন্স ইন দেয়ার কান্ট্রিজ। তার মানে ইন্ডিয়ার এই দুটো কান্ট্রির সাথেই সম্পর্ক ভালো আছে, গুড রিলেশনস আছে। আরো কেন আছে? বিকজ এই দুটো কান্ট্রির চায়নার সাথে লেস দ্যান হেলদি রিলেশন আছে, মানে চায়নার সাথে এদের রিলেশন ভালো নেই, এবং এইসব কান্ট্রিতে কি হয়? চাইনিজ ইনক্লুশনস হয়। ঠিক আছে? তার মানে চাইনিজ অনুপ্রবেশ হয় এই কান্ট্রিগুলোতে, তাই সেটাও একটা কারণ যে ইন্ডিয়ার সাথে বোথ মায়ানমার অ্যান্ড শ্রীলঙ্কার রিলেশনস আর good. Okay, তাহলে the answer becomes number 1. Okay, and I'm sure এটা এই আজকে যে আমরা করলাম সেটা আপনারা আইডিয়া পেলেন, বিকজ এটা একদম নতুন ধরনের একটা কোয়েশ্চেন টাইপ যেটা আজকে আরো আলোচনা হলো। সো আই এম শিওর আপনাদের এই নিয়ে ফার্দার কিছু হলেও ডাউট, একটু হলেও মানে হেল্প হয়েছে আর কি ডাউটস এর ব্যাপারে। সো এখন যারা পরীক্ষা দিচ্ছেন তাদেরকেও বলবো এই ধরনের কোয়েশ্চেন গুলো খুব স্কোরিং হয়, অবশ্যই চেষ্টা করবেন, প্র্যাকটিস করুন। এবং নেক্সট ক্লাসে আবার আমাদের হয়তো একটা এরর কারেকশন নিয়ে আলোচনা হবে। ঠিক আছে? তো টিল দ্যাট টাইম, বাই অল অফ ইউ, থ্যাংক ইউ।